জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো। গুড মর্নিং বলছি, কারণ তোমাদের প্রতিনিয়ত যে টাইমে ক্লাসটা হয় তোমাদের গুড মর্নিং দিয়েই শুরু করি। আজকে একটু বিশেষ কারণবশত সকালে নিতে পারিনি, তাই এরকম টাইমে নিতে হচ্ছে। তো সবাইকে আমাদের এই কে পাঠশালাতে ওয়েলকাম জানাই। এবং আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখানে আমরা আজকে রায় মার্টিন এই প্রশ্ন বিচিত্রার তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর মডেল 10 যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে ওর আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেখে নেব। তো প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসে যেমন দুটো পার্টে কমপ্লিট করি, তো আজকেও দুটো পার্টে করব। তো তার আগে ক্লাসটি শুরু করার পূর্বে যারা নতুন এসেছো তাদের জন্য বলে দিই যে ক্লাস 10 মানে তোমাদের জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ক্লাস হয়ে থাকে। তো আজকেও 7টাতে হওয়ার কথা ছিল, তো কারণবশত নিতে পারিনি, যেটা তোমাদের আগেই বললাম। তো আর বিশেষ দেরি না করে আমরা ক্লাসটা নিয়ে শুরু করি, যেখানে প্রথম প্রশ্নটি বলছে, কালারটা একটু নিয়ে নিই। ওকে, প্রথম প্রশ্নটি বলা হচ্ছে সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? সেটি হয়ে যাবে যে অবলোহিত রশ্মি। নেক্সট, 8 গ্রাম অক্সিজেনের জন্য, আচ্ছা এটা একটু ছোট একটা ক্যালকুলেশন রয়েছে, তোমাদের এখানে দেখিয়ে দিই। 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো পিভি সমান 4টে সমীকরণ রয়েছে, আমরা এটি দেখে নেব। তো 8 গ্রাম, এটা ডাব্লু এর মান দেওয়া রয়েছে 8 গ্রাম, এবং অক্সিজেন যেহেতু বলেছে অক্সিজেনের সংকেত হয়ে থাকে O2, ও এর জন্য 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 16 দুগুণে 32। এটা কার মান? এটা হচ্ছে এম এর মান। ওকে, আণবিক ভর। তাহলে আমরা যে সমীকরণটি জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এন আর টি, তো এই পিভি সমান এই এন মানে মোল, এর কাছে আমরা লিখতে পারি যে এন সমান ডাব্লু বাই এম, তো ওটাই আমরা এখানে করব ডাব্লু বাই এম আর টি। তো ডাব্লু এর মান কত? 8, এম এর মান রয়েছে 32, আর টি যেমন ছিল থাকলো, এদিকে পিভি দিয়ে দিলাম, কাটাকাটি করলে 8 4 32, অতএব আমরা কি পাচ্ছি? পিভি সমান আর টি বাই 4। তো আমাদের অপশান বি সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এরপরেও একটা ছোট ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। কোনো গ্যাসের অণু অক্সিজেনের অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসের আণবিক গুরুত্ব কত? তো অক্সিজেন O2 এর আণবিক গুরুত্ব কত হবে? ও এর জন্য 16, দুটো ও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, আমরা পাচ্ছি 16 দুগুণে 32। ঠিক উল্টো দিকে বলেছে আদার্স মানে অন্য গ্যাস, আর অন্য গ্যাসের জন্য কি হবে? যে অক্সিজেনের 1.5 গুণ ভারী, তাই অক্সিজেনের আণবিক ভর বেরিয়েছে 32, এর সঙ্গে 1.5 গুণ করে দেব, পয়েন্ট উঠে গেলে আমরা নিচে 10 পাচ্ছি, 5 দিয়ে দিলে 5 3 15, 5 দুগুণে 10, এই 2 দিয়ে দিলে 2 1 2, 2 6 12, আমরা তাহলে কি পাচ্ছি? 16 গুণিতক এদিকে 3, 16 3 হয়ে থাকে 48, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখানে 48কে মার্ক করে নেব। নেক্সট বলছে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে সংকেতগুলো দেওয়া রয়েছে, এদের সম্পর্ক কি? তো এদের সম্পর্ক হয়ে যাবে অপশান এ। নেক্সট, বস্তু অপেক্ষা বৃহত্তর অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন হয়ে থাকে যে অবতল দর্পণ। পরবর্তী প্রশ্ন, আমরা নেক্সট স্লাইডে যাব।
বলছে যদি একটি বস্তুকে একটি উত্তল লেন্সের দিকে নিয়ে যাওয়া যায় তবে প্রতিবিম্বের আকার এটা বৃদ্ধি পায়। নেক্সট, অ্যাম্পিয়ার সমান হয়ে থাকে ওয়াট বাই ভোল্ট। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে যে ডায়নামো বা জেনারেটর যে নীতিতে কাজ করে তা হলো তড়িৎচুম্বকীয় আবেশ। পরবর্তী, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর হয়ে থাকে পারমাণবিক সংখ্যা বাড়ে। তারপরে বলছে পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম। এই তথ্য প্রতিষ্ঠা করেছিলেন মুজলি। নেক্সট বলছে N2 অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের ইলেকট্রন সংখ্যা হলো 6। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে গলিত মিশ্রণ ব্যবহার করা হয় তাকে কায়োলাইট ও ফ্লোসপারের সঙ্গে প্রদত্ত কোনটি থাকে সেটি হয়ে যাবে বিশুদ্ধ অ্যালুমিনা। নেক্সট, অয়েল অফ ভিটিওল নামে পরিচিত H2SO4। তারপরে বলছে বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হলো ডুরালুমিন। নেক্সট, প্রদত্ত কোন কার্যকরী গ্রুপটি অ্যাসিটোনে উপস্থিত থাকে সেটি এই যে সি দ্বিবন্ধন ও। ওকে, তারপরে বলছে আচ্ছা এখন আমরা গ্রুপ বি নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম কোশ্চেন বলছে ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা কী। যে এই NO ওজোন মানে O3 সঙ্গে বিক্রিয়া করে NO2 সৃষ্টি করে। এই NO2 ওজোন স্তরকে ক্ষতর সৃষ্টি করে থাকে এবং তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন হয়। যেই ভাষাটা লিখলাম সেটা তোমরা একটু মানে এটা বিক্রিয়াটা লিখেছি, যে ভাষাটা বলেছি সেটাই তোমরা লিখতে পারো। যে NO এর সঙ্গে ওজোন O3 বিক্রিয়া করে NO2 উৎপন্ন হয়, যা ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে বা ধ্বংস করে এবং তার সঙ্গে অক্সিজেন O2 উৎপন্ন হয়। ওকে, তো তোমাদের জন্য আরেকবার রিপিট করে দিলাম, তোমরা লিখে নিও। নেক্সট বলছে বায়োফুয়েলের মূল উপাদান কি, সেটি হয়ে থাকে মিথেন CH4। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহী কি থাকে। যে অর্ধপরিবাহী সিলিকন ও জার্মেনিয়াম থেকে থাকে। সিলিকন ও জার্মেনিয়াম। নেক্সট শূন্যস্থান বলছে ড্যাশ উষ্ণতায় গ্যাস অণুগুলির গড় গতিশক্তি শূন্য হয়, সেটি -273.15 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলে জানি। তারপরে বলছে বয়েলের সূত্রে ধ্রুবক কী কী থাকে, এটি হবে ভর ও উষ্ণতা মানে MOT। নেক্সট কে ওয়াট ইনভার্স কোন ভৌত রাশির একক, এটি হয়ে যায় ব্যয়িত তড়িৎ শক্তি। ব্যয়িত তড়িৎ শক্তি। নেক্সট বলছে স্টিড ল্যাম্পে প্রতিফলক হিসাবে কি ধরনের দর্পণ ব্যবহার হয়ে থাকে, এটি উত্তল দর্পণ ব্যবহার হয়। তারপরে বলছে ABC এই চারটির পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে প্রতিসরাঙ্কের মানগুলো দিয়েছে, কোন মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক সর্বাধিক হবে, তো এটি হয়ে যাবে অপশান বি, যার প্রতিসরাঙ্ক 1.53। নেক্সট বলছে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ ড্যাশ লেন্সের মতো আচরণ করে থাকে, এটি হবে অবতল লেন্সের মতো। নেক্সট বলছে তড়িৎ পরিবাহিতার একক কি হয়ে থাকে, এটি অ্যান্সার হবে মো, যাকে আমরা MHO দ্বারা লিখে থাকি। নেক্সট বলছে 1 ওয়েবার সমান কত ম্যাক্সওয়েল হয়ে থাকে, এটা 10⁸। নেক্সট AC ডায়নামোতে ব্যবহৃত স্লিপ রিং এর পরিবর্তে DC ডায়নামোতে কি ব্যবহার করা হয়ে থাকে, এটি তো ACতে স্লিপ রিং ব্যবহার হয় এবং DCতে স্লিট রিং ব্যবহার হয়। ওকে।
কেবলমাত্র সেখানে প ছিল, এখানে ট হয়ে যাবে। ওকে, এই রিং ব্যবহার হয়। নেক্সট, কোন নিউক্লিয়াসের N/P এর অনুপাত সবচেয়ে কম হয়ে থাকে? সেটি কার্বন 14। নেক্সট, এ মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায় ও কোন শ্রেণীতে অবস্থিত? যেহেতু এর ক্রমাঙ্ক 18, তাই হয়ে যাবে এটি তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়। ও কোন শ্রেণীতে? এটি হবে 0 শ্রেণীতে। নেক্সট, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান? সেটি হয়ে যাবে 17 নম্বর শ্রেণীতে। নেক্সট, আচ্ছা এটা আমরা করে নিলাম। নেক্সট বলছে সত্য মিথ্যা পর্যায় সারণীর শ্রেণী বরাবর উপর থেকে নিচে মৌলগুলোর জারণ ধর্মের বৃদ্ধি ঘটে। এটা হবে হ্রাস ঘটে, মিথ্যা হবে। নেক্সট, সাধারণ উষ্ণতায় তরল রূপে ব্যবহৃত একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। আমরা জল বলতে পারি, যার সংকেত H2O। নেক্সট, এখানে X ও Y পরমাণু দুটির মধ্যে কী ধরনের আয়ন দেখা যাবে? এখানে এদের মধ্যে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন দেখা যাবে। ওকে, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। নেক্সট, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হবে? জিঙ্ক ক্লোরাইড বা জিঙ্ক সালফেট। নেক্সট, NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে ড্যাশ গ্যাস পাওয়া যায়? ক্লোরিন গ্যাস পাওয়া যায়। তারপরে বলছে NaOH দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোপোসাইডের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কি পরিবর্তন হবে? বর্ণটি বেগুনি বর্ণ ধারণ করবে। নেক্সট বলছে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি? V2O5। নেক্সট, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম, যেমন সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যালুমিনিয়াম, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে ইত্যাদি। নেক্সট, আকরিকের সংজ্ঞা দিতে বলছে উদাহরণসহ। এই যে আকরিক কাকে বলে তার সংজ্ঞা উদাহরণসহ দেওয়া হয়েছে। নেক্সট বলছে নিষ্ক্রিয় লোহা কি? এটা নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে নিষ্ক্রিয় লোহা। ওকে, পরবর্তীতে একটা গঠন দেওয়া রয়েছে, এর IUPAC নাম লিখতে বলা হয়েছে। এটি হয়ে যাবে 2-মিথাইল প্রোপানল। তো তোমাদের যখন থিওরি ক্লাস নিয়েছিলাম তখন গঠন সংকেতগুলো খুব ভালোভাবে শেখানো হয়েছে, আশা করছি তোমরা ওখান থেকে পারবে। নেক্সট বলছে একটি জৈব অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। তো জৈব অবিশ্লেষ্য পদার্থ অনেক কিছু রয়েছে, তার মধ্যে PVC হয়ে থাকে, তারপরে পলিইথিলিন হয়ে থাকে, নেক্সট আরও হয়ে থাকে যে নাইলন, এছাড়াও ইত্যাদি লিখতে পারি। নেক্সট, এখন আমরা মোটামুটি গ্রুপ বি পর্যন্ত খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। এরপরে আমরা গ্রুপ সি নিয়ে আলোচনা করব। তো গ্রুপ সির প্রথম প্রশ্ন কি বলছে, যে ওজোন স্তর ধ্বংস হওয়ার কারণগুলি আলোক রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। তো এখানে যে আলোক রাসায়নিক এর কথা বলেছে, তো সূর্যালোকের যে বিক্রিয়াগুলো হয়ে থাকে সেই বিক্রিয়ার কথাই বলেছে। তো সেই বিক্রিয়াগুলো দেওয়া হয়েছে এখানে, NO এবং NO2 এর ভূমিকা, এগুলোই হবে অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্ন, এখানে একটা ছোট ম্যাথের প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু দেখে নেব। STPতে 1 লিটার H2 গ্যাসের ও
4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুর সংখ্যার অনুপাত কত হবে? তো আমরা প্রথমত এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের অণুর সংখ্যাটাকে বের করে নিই। তো আমরা লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তো আমাদের 1 লিটারের কথা বলেছে, তাই 1 লিটার H2 গ্যাসের অণুর সংখ্যা কত হয়ে যাবে? যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 1। তো এটা আমরা রাখলাম, এখন কোনো ক্যালকুলেশন করব না, তো এটা পরবর্তীতে কাটাকাটিতে সুবিধা হবে। নেক্সট 4 লিটার কার্বন ডাই অক্সাইড এর জন্য এবারে এখানেও আমরা ঠিক একই রকমের করব, যে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড CO2 গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তো আমাদের 4 লিটার বলেছে, 4 লিটার CO2 গ্যাসের অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 4। তো এবারে এই দুজনের অণুর সংখ্যাকে আমরা সরাসরি অনুপাত করে দেব। তো আমরা এখানে লিখতে পারি 1 লিটার H2 অনুপাত 4 লিটার কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা। ওকে, অণুর সংখ্যা। তো আমরা 1 লিটার H2 গ্যাসের জন্য কি পেয়েছিলাম? 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 1, ঠিক অনুপাত 4 লিটারের জন্য কি পেয়েছিলাম? 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 4। তো নিচের 22.4 কেটে গেল, এদিকে 22.4 কেটে গেল, উপরে 6.022 ইন্টু 10⁻23, এদিকে 6.022 ইন্টু 10⁻23 কেটে গেল, তাহলে থাকলো কি 1:4। আর এই 1:4 এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। এই যে খুব সুন্দর একটি পার্থক্য তুলে ধরেছি। নেক্সট বলছে কোনো আলোক রশ্মির প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই যে এখানে চ্যুতিকোণ বা ন্যূনতম চ্যুতিকোণ বিষয়গুলি দেওয়া হলো। নেক্সট এখানে একটি ছোট ম্যাথ রয়েছে, এটা সলিউশন একটু দেখে নেব। গোলীয় দর্পণের সাহায্যে একটি মোমবাতির শিখার 4 গুণ প্রতিবিম্ব শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হয়। বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো। তো আমরা এখানে এই বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব একটু ধরে নেব, যে ধরি বস্তুর দূরত্ব ইউ ও প্রতিবিম্ব দূরত্ব সমান ভি। ওকে, তাহলে আমরা এটা থেকে বিবর্ধন কি বলতে পারি? বিবর্ধনের যে সমীকরণ এম সমান প্রতিবিম্বের দূরত্ব ভি বাই বস্তু দূরত্ব ইউ। ওকে, তো আমাদের প্রশ্নতে কি বলেছে? তো এই প্রশ্নে যেহেতু 4 গুণ প্রতিবিম্বের কথা বলেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 4 সমান ভি বাই ইউ। তো এখান থেকে আমরা ভি এর মান পেতে পারি ভি সমান
হয়ে থাকবে কি 4 মানে 4u। ওকে, এটি হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, যেখানে আমরা ওই m সমান 4 দেওয়া হয়েছে। ওকে, এবারে তারপরে বলছে শিখা থেকে 9 সেন্টিমিটার দূরে পর্দায় সৃষ্টি হয়। তো এখানে যেহেতু 9 সেন্টিমিটার দূরত্বের কথা বলেছে, তো আমরা এখানে লিখতে পারি যে শিখা থেকে প্রতিবিম্বের দূরত্ব 9 সেন্টিমিটার। ওকে, তো নেক্সট পেজে আমরা করতে পারি যে ভি মাইনাস ইউ সমান 9। তো এই যে সমীকরণটা প্রস্তুত হয়েছে, এটা কিভাবে তোমাদের একটু বুঝিয়ে দিই। ধরো এটি হচ্ছে লেন্স, আমি একটা ধরে নিলাম। লেন্স থেকে প্রতিবিম্ব দূরত্ব, এখানে প্রতিবিম্ব, এই দূরত্বটা ভি। ওকে, এবারে এই লেন্স থেকেই বস্তুর দূরত্ব ইউ। ওকে, তাহলে আমরা এইখান থেকে এই যে ডট ডট দ্বারা যেটা চিহ্নিত করা হলো, এটার দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো যে ভি মাইনাস ইউ। আর এই ভি মাইনাস ইউ এখানে যদি বস্তু হয় তাহলে এখানে হয়ে যাবে শিখা। আর এটাই বলছে যে শিখা থেকে প্রতিবিম্বের দূরত্ব 9 সেন্টিমিটার। আমরা তাহলে এখান থেকে বলতে পারি যে ভি মাইনাস ইউ সমান 9। ওকে, এবারে আমরা সেখানে যে 1 নম্বর সমীকরণ এই ভি সমান 4u নির্ণয় করেছিলাম, এখানে আমরা লিখব যে ভি সমান 4u বসিয়ে পাই। তাহলে ভি এর কাছে 4u মাইনাস ইউ সমান 9, বা এদিকে বা, তাহলে আমরা পাচ্ছি 3u মাইনাস 9, সরি 3u সমান 9, বা ইউ সমান 9/3, অর্থাৎ 3 3 9, আমরা পাচ্ছি ইউ সমান 3। ওকে, আবার আমরা যে 1 নম্বর সমীকরণ জেনেছিলাম, যে 1 নম্বর সমীকরণে ইউ সমান 3 বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল, যে ভি সমান 4u। ওকে, তাহলে 4কে 4 থাকলো এবং ইউ এর মান 3, 4 3 12 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে ইউ এর মান পেয়ে গেলাম 3, ভি এর মান পেয়ে গেলাম 12। আমরা এখানে ইউ ধরেছিলাম কি, বস্তুর দূরত্ব আমাদের চেয়েছিল, ইউ ধরেছিলাম, তো ইউ এর মান 3 সেন্টিমিটার, এবং প্রতিবিম্বের দূরত্ব চেয়েছে, প্রতিবিম্বের দূরত্বের মান ধরেছিলাম ভি, এটা আমাদের নির্ণয় হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা অ্যান্সারটা রেডি করলাম। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে একটি বাল্বের রেটিং দেখা যাচ্ছে, বা রেটিং লেখা রয়েছে যে 220 ভোল্ট বা এবং 100 ওয়াট, এর অর্থ কি? এই যে অর্থটি কি নিচে দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন দেওয়া রয়েছে, তো এখানে ভাষার কথা কিছু বলেনি, তোমরা দিতে পারো বা না দিতে পারো, কোনো সমস্যা নেই। অথবাতে আবারও বলছে আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের বেশি হয় কেন তা ব্যাখ্যা করো। এই যে অ্যান্সারটি এখানে দেওয়া হয়েছে যে আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় কেন। নেক্সট বলছে দেখাও যে এফ-এন-এ এর সঙ্গে আয়নীয় বন্ধন গঠন করে কিন্তু এইচ এর সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে কেন। ওকে, তো এই ব্যাখ্যাটি এফ এর সঙ্গে এন-এ এটা আয়নীয় বন্ধন কেন গঠন করে সেটা হয়েছে, এবং হাইড্রোজেন ফ্লোরাইডের সঙ্গে যে বন্ধনটি সমযোজী বন্ধন গঠন করে সেটি এখানে তুলে ধরা হলো। পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে H2SO4 দ্বারা আম্লকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো,
কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যে এখানে সমীকরণটি ব্যাখ্যা করা হয়েছে যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে বলছে এই বিক্রিয়া দ্বারা H2S এর কোন ধর্মের প্রমাণ পাওয়া যায়, এটা হবে বিজারণ ধর্ম। ওকে, বিজারণ ধর্ম। নেক্সট পরবর্তী অথবাতে বলছে অ্যামোনিয়া ও অক্সিজেন গ্যাসের মিশ্রণকে 700 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্ল্যাটিনাম তারজালির মধ্য দিয়ে দ্রুত চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো। এটা নেক্সট পেজে তুলে ধরেছি, এই যে এখানে অ্যান্সারটি দেওয়া হয়েছে। তো আজকে আমাদের এই পার্ট 1-এর মধ্যে এটুকুই রেখেছিলাম। নেক্সট পার্ট 2, এই ক্লাসটিকে অফ করেই আমরা পার্ট 2 শুরু করব। তো এই পার্ট 1-এ যেখানে কমপ্লিট হলো তারপর থেকে পার্ট 2 আমরা শুরু করব। ওকে, তো তোমরা এই ক্লাসটিকে অফ করে এবার তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে প্রথমে পার্ট 2 এর লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করো, ক্লাসটি চালু হচ্ছে। ওকে।